আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের লেসন হচ্ছে প্রিপোজিশন। এই লেসনটি পড়লে আমরা সেন্টেন্সে প্রিপোজিশনটা কিভাবে সঠিকভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবো, সেটা জানতে পারবো। তো গত ক্লাসে প্রিপোজিশনের ইন, অন, এট এই প্রিপোজিশনগুলো প্লেসের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় আর সময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় সেটা দেখেছিলাম আমরা। এছাড়া সিন্স, ফর এই দুটো প্রিপোজিশনেরও ব্যবহারটা দেখেছিলাম। আজকে আমরা আরো অন্যান্য প্রিপোজিশনগুলো একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই তাহলে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে শোনো। শুরুতে আসি বিটুইন এবং। বিটুইন এবং এটা প্রিপোজিশন দেখো, বিটুইন। এই দুটো প্রিপোজিশন, দুটার অর্থ হচ্ছে কি মধ্যে। হ্যাঁ, তাহলে বিটুইন কখন ব্যবহার করব, এবং কখন ব্যবহার করব? বিটুইন, বিটুইনটা ব্যবহার করব যখন দুইয়ের মধ্যে বুঝায়। যখন দুইয়ের মধ্যে বুঝায় তখন বিটুইন ব্যবহার হয়। আর এমাং হয় দুইয়ের অধিক কোনো কিছু বোঝাতে গেলে, সংখ্যা বোঝাতে গেলে সেক্ষেত্রে এমাং ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। উদাহরণ দুটো খেয়াল করো। Distribute the fruits between Ramin and Tamim. এখানে খেয়াল করো, between প্রিপোজিশন হচ্ছে এখানে between, আর এখানে among। তাহলে এখানে লক্ষ্য করো, রামিন এন্ড তামিম দুইজন ব্যক্তি বোঝাচ্ছে। রামিন এবং তামিমের মধ্যে ফ্রুটগুলো কি বন্টন করে দাও, ভাগ করে দাও। তাহলে সেক্ষেত্রে দুজন যখন বোঝাচ্ছে তখন দুজনের মধ্যে ভাগ করে দেওয়া, দুজনের মধ্যে বন্টন করে দেওয়া, দুজন বোঝাচ্ছে সেক্ষেত্রে বিটুইন, দুজনের মধ্যে। আর ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং দ্য 10 স্টুডেন্টস, 10 জন ছাত্রের মধ্যে এগুলো এই ফলগুলো কি ভাগ করে দাও। তাহলে এখানে কয়জন বোঝাচ্ছে? 10 স্টুডেন্টস। 10 স্টুডেন্টস, দুইয়ের অধিক। 10 স্টুডেন্টস বলতে এখানে দুইয়ের অধিক বোঝাচ্ছে। তাহলে কি ব্যবহৃত হয়েছে এখানে? বিটুইন না এবং। বুঝতে পেরেছো আশা করি। দুইয়ের মধ্যে যদি ভাগ করা হয়, দুইয়ের মধ্যে বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে বিটুইন, আর দুইয়ের অধিক সংখ্যা বোঝালে সেক্ষেত্রে এমাং। শব্দের অর্থ কি? মধ্যে। অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে, ভিতর। ইনটু
ইনটু শব্দের অর্থ হচ্ছে মধ্যে, ভিতরে, অভ্যন্তরে, ভিতর ইত্যাদি। দুটো শব্দের অর্থ কিন্তু একই। তাহলে দুটো শব্দ কখন কিভাবে ব্যবহার হবে? দুটো শব্দের মধ্যে কখন আমরা ইনটু ইউজ করবো, কখন ইনটু ইউজ করবো সেটা একটু দেখি। আসসালামু আলাইকুম। ইন শব্দটা ব্যবহৃত হবে যখন কোনো জিনিসের কি স্থিতিশীলতা বোঝাবে। যখন স্থিতিশীলতা বোঝাবে তখন হবে সেটা ইন। আর ইনটু ব্যবহার হবে যখন অবস্থার পরিবর্তন বোঝাবে। যখন অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ গতিশীল অবস্থা বোঝাবে, পরিবর্তনশীল অবস্থা বোঝাবে, তখন ইনটু ব্যবহার হয়। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন ই ইজ ইন দা রুম। আচ্ছা, এই উদাহরণগুলো লক্ষ্য করো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইন এবং ইনটু কখন ব্যবহার হবে সেটা ক্লিয়ার হবে। যেমন হি ইজ ইন দ্য রুম, সে কি রুমের মধ্যে আছে বা রুমে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে রুমে অবস্থান করা, তাহলে তার পরিস্থিতিটা সে রুমে আছে, এটা কি গতিশীল অবস্থা বোঝাচ্ছে নাকি পরিবর্তনশীল অবস্থা বোঝাচ্ছে? দেখি বলো তো কোনটা বোঝাচ্ছে? সে রুমের মধ্যে আছে, তাহলে সেটা কি গতিশীল অবস্থা নাকি স্থিতিশীল অবস্থা? সেটা অবশ্যই স্থিতিশীল অবস্থা। সে রুমের মধ্যে আছে, রুমের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে যখন স্থিতিশীল অবস্থা বোঝাবে সেক্ষেত্রে ইন ব্যবহার হবে। দেখো আরেকটা দেখো, আই স হিম ইন দ্য কার, আমি তাকে কারে দেখেছিলাম, গাড়িতে দেখেছিলাম। সেটাও কি স্থিতিশীল অবস্থা বোঝাচ্ছে, কোনো গতিশীল অবস্থা বা অবস্থার পরিবর্তন হচ্ছে এমন কিছু না। তাহলে আমি তাকে গাড়িতে দেখেছিলাম, সেটা কি ইন ব্যবহার হবে, কারণ সেটাও কি স্থিতিশীল, গতিশীল না। হি কেম ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম, এই এখানে খেয়াল করো, সে রুমে প্রবেশ করলো, সে রুমে আসলো। তাহলে সে রুমে আসাটা গতিশীল নাকি স্থিতিশীল? সে রুমের মধ্যে ছিল না, সে রুমের মধ্যে প্রবেশ করলো, রুমের ভিতরে আসলো, তাহলে সেটা কি অবশ্যই অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এবং কি গতিশীল বোঝাচ্ছে, গতিশীল অবস্থা বোঝাচ্ছে। কারণ সে অন্য একটা রুম থেকে আরেক রুমে প্রবেশ করলো বা সে বাইরে থেকে এসে রুমের মধ্যে প্রবেশ করলো, সে রুমের মধ্যে কিন্তু ছিল না, সে প্রবেশ করেছে অন্য জায়গা থেকে এসে সে রুমে প্রবেশ করেছে। তাহলে এখানে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, গতিশীল অবস্থা বোঝাচ্ছে। তখন হি কেম ইনটু, ইন বললে এখানে এটা কি হবে, ভুল হবে, হি কেম ইনটু দ্য রুম হবে, সে রুমের মধ্যে আসলো। আরেকটা এক্সাম্পল দেখো, ইউ উইল গেট ইনটু ট্রাবল ইফ ইউ ডু নট ম্যান ইউরসেলফ ইনটু প্রিপজিশন, তুমি বিপদের মধ্যে পড়বে বা সমস্যায় পড়বে যদি তুমি নিজেকে কি সংশোধন না করো। তাহলে এখানে বিপদের মধ্যে পড়বে বলছে, তুমি বিপদের মধ্যে পড়বে, কেন পড়বে? যদি তুমি সংশোধন না করো। সে এখন বিপদের মধ্যে নেই, সে কিন্তু ইউ উইল গেট ইন ট্রাবল, হ্যাঁ, হি উইল গেট ইন ট্রাবল, এটা হলে সে বিপদের মধ্যে অলরেডি আছে, কিন্তু এখানে বোঝাচ্ছে তুমি বিপদের মধ্যে পড়বে।
যদি তুমি সংশোধন না করো। সে এখন বিপদের মধ্যে নেই, কিন্তু সে পড়বে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হবে। সে এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে না, তার অবস্থার পরিবর্তন হবে। তাহলে এখানে কি বুঝাবে, কি হবে, ইনটু হবে। ইন করলে, ইন লিখলে এটা অবশ্যই গুণ হবে, যদিও দুটো শব্দের অর্থ এক, কিন্তু এখানে লিখতে হবে ইনটু, কারণ সে এখন এক অবস্থায় আছে। আর যদি সে ওই কাজটা না করে, বলছে তুমি যদি নিজেকে সংশোধন না করো তাহলে তুমি বিপদের মধ্যে পড়বে, অর্থাৎ তার অবস্থাটা কি পরিবর্তন হচ্ছে এখানে, সেক্ষেত্রে ইনটু ইউজ হবে। তাহলে কোনো পরিসীমার মধ্যে যদি কোনো অবস্থা গতিশীল বা অবস্থার পরিবর্তন বোঝায় তখন ইনটু, আর সেটা যদি স্থিতিশীল থাকে তাহলে সেক্ষেত্রে ইন ব্যবহার হয়। লক্ষ্য করো, ইন মধ্যে, উইদিন তাও কি মধ্যে, উইদিন শব্দের অর্থ মধ্যে, বাই দ্বারা, বিফোর পূর্বে ইত্যাদি বোঝায়। আচ্ছা, এখন ইন শব্দটা দেখো, ইন একটা এক্সাম্পল দিচ্ছি আগে। ইন দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। ম্যাম, বলো। আমার একটা প্রশ্ন ছিল ম্যাডাম। হ্যাঁ বলো। জি ম্যাম, প্যারাগ্রাফে কি আমরা ওই পৃষ্ঠা সেকেন্ড পৃষ্ঠায় যাই দেবো? হ্যাঁ পারবে, ওটা বলছি আগে, এটা একটু শেষ করো, আর লেটার? লাস্টের দিকে কোনো প্রশ্ন থাকলে বলবে। এখন এটা একটু শেষ করি, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে আগে ক্লাসটা দেখো, প্রশ্নগুলো জি ম্যাম। এখন লিখতে হবে না, তোমরা আপাতত ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। এই উদাহরণগুলো একটু লক্ষ্য করো। ইন, উইদিন, বাই অথবা বিফোর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ইন, উইদিন দুটো শব্দের অর্থ কিন্তু একই, কিন্তু সেন্টেন্স অনুযায়ী সেটা আমরা কিভাবে কোনটা প্রয়োগ করব, কোনটা লিখলে সেটা সঠিক একটা সেন্টেন্স হবে সেটা দেখব। যেমন হি উইল কাম ইন এ উইক, আবার একই সেন্টেন্সে আমরা উইদিন ইউজ করলাম। দেখো, হি উইল কাম উইদিন এ উইক, ইন এ উইক, উইদিন এ উইক, দুটো সেন্টেন্সে কিন্তু একই কথা বোঝাচ্ছে, কিন্তু একটাতে ইন, একটাতে উইদিন। তাহলে সেটা আমরা কখন বুঝতে পারবো, যেমন এখানেও একটা সপ্তাহ বোঝাচ্ছে, এখানেও একটা সপ্তাহ বোঝাচ্ছে। সে এক সপ্তাহ নাগাদ আসবে, সে এক সপ্তাহের মধ্যে আসবে, ঠিক আছে? তাহলে এটা বোঝাচ্ছে কি, যদি কোনো নির্দিষ্ট সময়কালের শেষ দিকে কোনো কি ঘটনাটা ঘটবে এরকম বোঝায় শেষ দিকে, তাহলে ইন হবে। যেমন এক সপ্তাহের মধ্যে শেষের দিকে হয়তো সে আসবে, এমন যদি বোঝায় সেন্টেন্সটা তখন ইন দিতে হবে। আর যদি হয় সপ্তাহের মধ্যে আসবে তাহলে উইদিন বসাতে হবে।
এখানেও একটু দেখো হি উইল রিচ ইন 3 days, হি উইল রিচ উইদিন 3 days, দুটোই কিন্তু কারেক্ট। কিন্তু সেটা যদি আমরা কোনো প্যাসেজে বা কোনো প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা প্যারার মধ্যে এই জিনিসটা বুঝি যে মাঝামাঝি সময়ে সেটা বুঝায়, তখন সেটা মধ্যে বুঝায়, কোনো ব্যাপক সময়ের মধ্যে বুঝায়, তাহলে তাহলে হবে উইদিন। আর যদি শেষের দিকে বুঝে দরজা, তাহলে ইন ব্যবহার হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আই শ্যাল কাম ব্যাক বাই অর বিফোর দ্য 7 অফ দিস মান্থ। এখানে লক্ষ্য করো, আমি ফিরে আসব এই মাসের 7 তারিখ নাগাদ। যদি এই যে এখানে দেখো দ্য 7, নির্দিষ্ট সময়, একেবারে সময়টা কি নির্দিষ্ট করে বোঝানো আছে। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে যদি সময়টা নির্দিষ্ট করে দেওয়া হয় কাম ব্যাক, তাহলে সেক্ষেত্রে বাই ব্যবহার হবে। আর যদি 7 তারিখের পূর্বে আসবো তাহলে তো বিফোর দ্য 7। আর যদি 7 তারিখ নাগাদ আমি ফিরে আসবো, টাইমটা যদি একেবারে উল্লেখ করে দেয়, তখন ইন উইদিন এগুলো কিছু হবে না, তখন বসবে বাই, আর পূর্বে হলে বিফোর। আর বাই শব্দটা, বাই প্রিপোজিশনটা যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাইটা কি কারো দ্বারা যখন কোনো ঘটনা ঘটে তখন ওই সাবজেক্টের আগে কি বাই শব্দটা ব্যবহৃত হয়। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন বাই, উইথ। বাই শব্দের অর্থ কি দ্বারা, দিয়ে। উইথ শব্দের অর্থ কি সাথে, দিয়ে, দ্বারা ইত্যাদি বোঝায়। তাহলে বাই কখন ব্যবহার হবে, উইথ কখন ব্যবহার হবে? যারা কানেক্টে আছো কথা বলবে না, খেয়াল করো। দেখো বাই শব্দের অর্থ দিয়ে, উইথ শব্দের অর্থ কি দ্বারা, তাহলে কখন সেটা বাই the snake was killed by the boy, অর্থাৎ কাজে যে লোকধারা ঘটে তার নামের আগে বাই বসে এবং যে যন্ত্র বা উপকরণ দ্বারা ঘটনাটি ঘটে তার পূর্বে উইথ বসে। the snake সাপটি হত্যা করা হয়েছে দ্বারা কিসে দিয়ে, কি দিয়ে, স্টিক দিয়ে, একটা লাঠি দিয়ে। তাহলে এখানে দুটো প্রিপোজিশন যেমন উইথ দা বয়, বাই দা বয়, লোকটা দ্বারা যদি হয় যে লোকটা। ম্যাম গ্যালারি আনে কে ম্যাম কথা বলতেছে বেশি, ওই জায়গায় আওয়াজ বেশি শোনা যাচ্ছে ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে না আওয়াজের জন্য। আচ্ছা, যারা কানেকশনে আছো প্লিজ কথা বলবে না, কথা বলবে না। আগে ক্লাসটা দেখো মন দিয়ে, পরে কোনো প্রশ্ন থাকলে পরে বলবে। ম্যাম আওয়াজ হচ্ছে তো, শোনা যাচ্ছে না কিছু। এখানে তো শোনা যাচ্ছে না কথা, এজন্যই তো হ্যালো, এ কথা বলবে না, যারা কানেকশনে আছো প্লিজ কথা বলবে না। আচ্ছা দেখো, তাহলে a boat was tied, a boat was tied, এখানে কি ব্যবহার হবে, এখানে কি হবে, বাই হবে নাকি উইথ হবে বলো তো, যারা কানেকশনে আছো দেখি বলো তো, এখানে কি হবে,
বাই হবে নাকি উইথ হবে? বাই। বাই উই। আচ্ছা এখানে বাই হবে। বাই এ বোট একটা ম্যান বসে উইথ দেন ম্যাম। এ রোপ, অর্থাৎ লোক দ্বারা যে এজেন্ট দ্বারা কাজটা হচ্ছে তার আগে বাই বসবে। অ্যাক্টিভটাকে প্রেজেন্ট করার সময় কিন্তু এই রূপটা আসে, কিন্তু তোমরা ওই সময় খেয়াল করেছো হয়তো। এখন আবারও বললাম, দুটো শব্দের অর্থ একই, কিন্তু পার্সনের আগে সেক্ষেত্রে বাই বসবে, ম্যাম প্রশ্নটা আবার বলেন, প্রশ্নটা ম্যাম বলেন, শোনা যাচ্ছে না। বসবে। ওভার, অ্যাবাভ এই শব্দগুলোর অর্থ কি? অন শব্দের অর্থ কি? উপরে। অ্যাবাভ শব্দের অর্থ উপরে। কিন্তু শব্দের অর্থ একই হলে ব্যবহার সেটা ব্যবহার করতে হবে। তোমরা দরজা বন্ধ করে বসো, বাইরে ফোনগুলো আসছে কেন? শিক্ষার্থীরা কথা বলবে না, কথা বলবে না। তোমরা কানেকশনে এসে আবার কথা বলো কেন? কথা বললে আর দরকার কি? তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো, দেখো, কথা বলবে না প্লিজ। ম্যাম ম্যাম গ্যালাক্সি 10 এটার নাম কে জানেন ম্যাম? ও এখানে আওয়াজ করতেছে, গ্যালাক্সি ওদের বাসার বাবু একটা আওয়াজ করতেছে। গ্যালাক্সি A10 অফ কিভাবে করতে হয় আমি তো এটা 10 ম্যাম, গ্যালাক্সি 10। ওখান থেকে ম্যাম আওয়াজ আসতেছে খুব। এখানে নামটা ওর ক্লাস থেকে প্রতিদিন আওয়াজ আসে ম্যাম। এটার চেহারা দেখা যাচ্ছে না, এটা কে? গ্যালাক্সি 10, এটা নাম কি ছেলেটা? আচ্ছা দেখো, অন, ওভার, অ্যাবাভ তিনটা শব্দের অর্থ কি? উপরে। তাহলে উপরে শব্দটা এখানে একই হলেও আমরা সেন্টেন্স অনুযায়ী সেটা চেঞ্জ হবে। যেমন উপরিতলের, উপরে, টেবিলের উপরে একটি কি কলম রয়েছে, একটি মার্কার রয়েছে বা ডাস্টার রয়েছে, সেটা বললে তখন অন হবে নাকি ওভার হবে নাকি অ্যাবাভ হবে? যখন দুটো জিনিস একটার উপরে একটা আছে, অর্থাৎ এই কোনো জিনিসের উপরে কোনো জিনিস আছে কিন্তু সেটা কি সংস্পর্শে আছে, অর্থাৎ দুটো জিনিস টাচ হচ্ছে, সেক্ষেত্রে অন ব্যবহার হবে। যেমন উপরিতলের সংস্পর্শে যদি বোঝায় সেক্ষেত্রে অন হয়। যেমন put the book, put the book, put the book on the table, বইটি টেবিলের উপর রাখো, বইটি টেবিলের উপর রাখো। এখানে প্রিপজিশন কোনটা? অন। বইটি টেবিলের উপর রাখো, তাহলে বইটি টেবিলের উপর কি ফাঁকা হয়ে থাকবে না, এটা টাচ করবে, তাই না? টেবিলের উপরে বইটা থাকলে এটা দুটো জিনিসই কিন্তু টাচ হবে, অর্থাৎ সংস্পর্শে আসবে। টেবিলের সাথে বই, বুক ও টেবল একটি অন্যটির সংস্পর্শে স্পর্শ করে আছে, তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার হবে। ঠিক আছে? বইটি টেবিলের উপর রাখো, তাহলে দুটো জিনিসই টেবিলের সাথে আচ্ছা
এটা লক্ষ্য করো, the birds are flying over my head. The birds, পাখিরা আমার মাথার উপর উঠছে। আমাদের মাথার উপরে পাখিটা উঠছে। আচ্ছা, এমন একটি সেন্টেন্স লিখলাম যে the birds are flying over my head. আমার মাথার উপর পাখিগুলো উঠছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, ওভার মাই হেড, হেডের সাথে পাখি, হ্যাঁ মাথার উপরে পাখিগুলো উঠছে, ঠিক আছে। তাহলে এখানে বার্ডস এর সাথে হেড দুটো কি স্পর্শ হচ্ছে? দুটো স্পর্শ হচ্ছে না, উঠছে ঠিক আছে, হেডের উপরে বার্ডস গুলো আছে, মাথার উপরে পাখিগুলো উঠছে, কিন্তু দা বার্ডস এবং হেড দুটো জিনিস কিন্তু টাচ হচ্ছে না, স্পর্শ হচ্ছে না, সেক্ষেত্রে ওভার। আর যদি আর এখানে টাচ হচ্ছে দুটো জিনিসের মধ্যে, কি দুটো নাউনের মধ্যে এখানে স্পর্শ হচ্ছে, সেক্ষেত্রে অন। আর সবচেয়ে উপরে যদি আচ্ছা, তাহলে লক্ষ্য করো, অন, ওভার, অ্যাবাভ তিনটে শব্দের অর্থ কিন্তু কি উপরে। তাহলে যখন উপরে বোঝাবে এবং সেটার মধ্যে অনের আগে পরে যে দুটো নাউন থাকবে, সেই দুটো যদি দুটোকে কি টাচ করে স্পর্শ হয়, সেক্ষেত্রে অন ব্যবহৃত হবে। আর যদি কিছুটা উপরে বোঝায়, যেমন দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপরে পাখিগুলো উঠছে, তাহলে এখানে দ্য বার্ডস এবং মাই হেড এই দুটাকে সম্পর্ক, এই দুটার মধ্যে সম্পর্ক প্রকাশ করার জন্য ওভার শব্দটা ব্যবহৃত হয়েছে, তাই না? প্রিপোজিশনের অর্থই হচ্ছে এটা। তাহলে এখানে এই ওভারটা কিন্তু আবার স্পর্শ হচ্ছে না, দুইটা দ্য বার্ডস আর মাই হেড এর মধ্যে ওভার শব্দ, এই দুইটা নাউনের মধ্যে একটা একটাকে স্পর্শ করছে না, সেক্ষেত্রে ওভার অর্থাৎ কিছুটা উপরে। আর দ্য ক্লাউড হচ্ছে কি একেবারে উপরে, মেঘগুলো অনেক উপরে না, তাহলে সেক্ষেত্রে অ্যাবাভ। গ্যালাক্সি 10 এ আছে, ওকে দেখা যাচ্ছে না, দেখি চেহারা দেখা যাচ্ছে না। ওইখান থেকে ম্যাম আওয়াজ আসতেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এই লেসনটা অনেক বড়, কিন্তু এই চর্চা করতে পারলে সেটা আয়ত্তে আসবে। অন্তত এখানে যেমন বইয়ে তোমরা দেখবে এ দিয়ে অনেকগুলো শব্দ আছে, বি দিয়ে আছে, সি দিয়ে আছে, এভাবে প্রত্যেকটা লেটার দিয়ে অনেকগুলো শব্দ আছে, এগুলো কিন্তু এই হুবহু ওভাবেই হবে, অর্থাৎ কিছু শব্দ যেমন এই ওখানের সাথে যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা ওভাবেই হবে, এখানে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করলে সেটা সেন্টেন্সটা ভুল হবে। তো এটা এই আমরা আয়ত্তে আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চর্চা করতে হবে, বেশি বেশি সেগুলো পড়তে হবে। কিছু কমন শব্দ যে যতটা পারে, এ দিয়ে 5টা 10টা যতটা পারে সে ততটা মুখস্থ করতে পারে, বারবার পড়লে সেটা আয়ত্তে আসবে। যেমন এ দিয়ে আমি কয়েকটা শব্দ দেখাচ্ছি, অ্যাবাইড, মেনে চলা, মেনে চলা, অ্যাবাইড বাই শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। তাহলে এখানে দেখো, আই শ্যাল অ্যাবাইড বাই ইউর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্ত মানব।
আমি তোমার পরামর্শ মানব। তারপর কি, আমি তোমার আদেশ মানব, মেনে চলবো। সেক্ষেত্রে অ্যাবাইড বাই শব্দটা ব্যবহার হবে। যেমন অ্যাবাইড উইথ আছে, কিন্তু অ্যাবাইড উইথটা মেনে চলার ক্ষেত্রে ব্যবহার হবে না। অ্যাবাইড শব্দটা দিলে যদি কারো অর্ডার, পরামর্শ, সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রশ্ন আসে, মেনে চলার প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে অ্যাবাইডের পরে বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। এভাবে অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা, মিটিংয়ে অনুপস্থিত থাকা, স্কুলে অনুপস্থিত থাকা, সেক্ষেত্রে অ্যাবসেন্ট শব্দের পরে কি হয়, ফ্রম বসবে। অ্যাবসেন্ট শব্দের পরে অবশ্যই ফ্রম প্রিপোজিশনটা বসাতে হবে। যেমন he was absent from the school, Mr. Ahmed was absent from the meeting, ইত্যাদি। ঠিক আছে, এরকম আরো কিছু শব্দ বলছি। অ্যাকর্ডিং টু, তারপর হচ্ছে এডিক্টেড টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাডমিট টু, অ্যাডভার্স টু। ঠিক আছে, এই তো আমরা প্রায় শেষের দিকে ক্লাসের এ থেকে বি থেকে এ আর বি, এখান থেকে কিছু কমন শব্দ, যেমন আরো কয়েকটা শব্দ বলি। অ্যাফ্রেড অফ, অ্যাগ্রি উইথ, এই শব্দগুলো তোমরা বই থেকে দেখবে। তারপরে অ্যাংরি অ্যাট, অ্যাংরি অ্যাবাউট, অ্যাংরি উইথ, আনসার টু। বি থেকে বিলিভ ইন, বিলং টু, বরো ফ্রম, বাই ফ্রম, ইত্যাদি। আচ্ছা, এখানে মোহাম্মদ আমির খন্দকার, তোমার কি প্রশ্ন ছিল বলো। জি ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, প্যারাগ্রাফ কি আমরা 2 পৃষ্ঠা লিখতে পারবো? হ্যাঁ পারবে, তবে আর লেটার ম্যাম? দেখে, তোমরা বই থেকে দেখে হুবহু লিখে দিলে হবে না। ওই গাইডগুলো আমাদের কাছে আছে, আমরা জানি কোনটা গাইড। না ম্যাম। হ্যাঁ, নিজ থেকে লিখতে হবে, একটু চিন্তা করে লিখতে হবে। ঠিক আছে, যেমন তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় একটা প্যারাগ্রাফ ছিল লেজার নিয়ে, লেজার অ্যাক্টিভিটিস নিয়ে, মনে আছে কিনা? সেখানে প্রশ্নটা ছিল কি, টেক্সট ভিত্তিক। সেটা টেক্সট বই থেকে একটা প্রশ্ন তোমাদেরকে, কিন্তু তোমরা লেজার প্যারাগ্রাফটা হুবহু বসিয়ে দিয়েছো সেখানে পরীক্ষার খাতায়। অল্প কয়েকজন ছাড়া, 7-8 জন ছাড়া সবাই লেজার প্যারাগ্রাফটা হুবহু ওখানে লিখেছে। এটা হবে, ওখানে প্রশ্ন ছিল, 2-3টা প্রশ্ন ছিল ওই প্যারাগ্রাফটার মধ্যে। কে তোমাকে সেটাতে সাহায্য করে, লেজার অ্যাক্টিভিটিস গুলোতে তোমাকে কে সাহায্য করে, এই প্রশ্নগুলো কেউ আনসার করে নাই। মানে গতানুগতিক যেটা লেজার প্যারাগ্রাফ বইয়ের মধ্যে আছে সেই প্যারাগ্রাফটা লিখে দিচ্ছে। তার মানে এখানে সে নিজে প্রশ্ন, পরীক্ষার খাতা আমরা যা দিয়েছি তার ভিতরে শেষ করতে হবে, অতিরিক্ত কোনো পেজ নেওয়া যাবে না। এটা হচ্ছে, আমরা তো 2 পৃষ্ঠা যাইতে পারবো না, কি এমনি এক্সট্রা লিখতে হবে? লিখতে পারবে, সেজন্য আগে অন্য কোনো খাতায় একটু প্র্যাকটিস করবা লেখাটা, যাতে বানানগুলো শুদ্ধভাবে হয়। লেখাটা কিভাবে লিখলে আরো কয়েকটা সেন্টেন্স আমি বাড়াতে পারি, বেশি বড় করে না লিখে কতটুকু ফরম্যাটে লিখলে, সেজন্য আরেকটা খাতায় লিখে ফাইনালি তোমরা পরীক্ষার খাতায় লিখবে। বুঝতে পেরেছো? অতিরিক্ত খাতা নেওয়া যাবে না, এটা হলো কথা। এর ভিতরে শেষ করতে পারবে 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের কতগুলো আবার বলো। আমাদের কয়টা সাবজেক্ট ম্যাম পরীক্ষা হবে? এমনি পুরো সবগুলো সাবজেক্ট হবে নাকি এমনি 8টা না 9টা? 8টা না 9টা না, আরো বেশি হবে। তোমাদের হাফ ইয়ারলিতে কৃষি ছিল না, এবার কৃষি হবে, ইসলাম ধর্ম হবে, তারপর হচ্ছে আরেকটা কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আগে ছিল না, তথ্য যোগাযোগ প্রযুক্তি। নতুন করে হচ্ছে এই 3টা। আর মেয়েদের জন্য কৃষি না, ওদের জন্য গার্হস্থ্য, কৃষি গার্হস্থ্য 2টা থেকে একটা, আর ওদিকে আইসিটি, আর হচ্ছে এই ইসলাম ধর্ম, এই 3টা সাবজেক্ট বেড়েছে। তাহলে টোটাল সাবজেক্ট হচ্ছে 8টা। আর এর মধ্যে অ্যাসাইনমেন্ট হবে প্রতি সপ্তাহে তোমাদের 3টা করে, এভাবে 6 সপ্তাহ। তাহলে কয়টা হচ্ছে? 18টা অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছো? জি ম্যাম। টোটাল প্রতি সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট থাকবে, এরকম করে 6 সপ্তাহ চলবে, 18টা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তোমাদের আরেকজন ম্যাডাম ক্লাস নেবে।
তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই এই বই থেকে যেমন এ বি ডি আলাদা আলাদা কিছু নেক্সট এর শব্দ ক্লাস আছে, হ্যাঁ ক্লাস কি 7 এর হবে নাকি 8 এর? আবার বলো। ম্যাম পড়া 7 এর? বুঝতেছি না, আবার বলো। ম্যাম পরের ক্লাসটা কি 7 এর হবে নাকি হ্যাঁ, 8 এর, এটা জিজ্ঞেস করতেছিলাম। সেলিনা আপা, বিশ্ব পরিচয় 7 এর তোমাদের 9:30 থেকে 10:30 না ক্লাস, 10:30 এখন ম্যাডাম ক্লাস নেবে। ঠিক আছে, তোমরা সবাই কানেকশনে থাকো, লাইট অফ করবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে প্রিপজিশনের Okay, বইয়ে ma'am. অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিছু প্রেসের মতো আছে, সেগুলো দেখবা। এখান থেকে কমন 5টা 10টা করে সবাই শব্দগুলো শিখবে, চর্চা করবে, তাহলে সেটা আয়ত্তে আসবে। প্রিপজিশন লেসনটা অনেক বড়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে অ্যাসাইনমেন্ট ম্যাম করলে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ ম্যাম আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। ওয়ালাইকুম সালাম।